আনন্দ টানন্দ করবে না, ফুর্তি ফার্তা করবে না, এত পয়সা কি করবে না? অবৈধ পয়সা ইকুয়াল টু ফুর্তি ফার্তা, আনন্দ, মজা, নারী, মদ, জন্ম নিরোধক যন্ত্রপাতি পাওয়া গেছে, জিনিসপত্র জন্ম নিরোধক, মানে জন্মটা হয়ে না যায়। কারণ ছাত্রীরা প্রচুর থাকে, তো ওদের প্রেগনেন্ট হয়ে গেলে একটু প্রবলেম হয়। তো এটা বাবা ছেলে দুজন মিলে করছে। বাবা বলছে তুমি এক পোস্ত অবৈধতা করো, তারপর আমি এক পোস্ত করি। তুমি দিদির বিরুদ্ধে যাবে নাকি? তাহলে আপনি দিদির বিরুদ্ধে যে বাড়িতে কুত্তা পুষুন, আপনার বাড়িতে কুকুর পুষুন, মমতাময়ী মা বলে কুকুর পুষুন, ঠিক আছে। আরে কলেজে গেছে, মাতব্বর হয়েছে, একটু নারী নিয়ে ফুর্তি করবে না? একটু টাকা নিয়ে ফুর্তি করবে না? মদ খাবে না? একটা সুন্দর ঘর থাকবে না? ঠিক আছে, তো এরকম আরও আছে। সে আর্টিস্ট, সে একে ছিল। আর একে ওই আমাদের যে মন্ত্রী ছিল তৎকালীন, ওনার নাম হচ্ছে অজিত পাঁজা। অজিত পাঁজা থেকে চেয়েছিল এইগুলো দাও তো, দিদিকে দেখাবো, আমরা প্রতীক তৈরি করার কথা ভাবছি। সেই ঘাসফুলের ওই আর্টটা, ওই ছবিটা, সেটা দিদিকে দেখে দিদি ওইটাকে জ্ঞান করে বললো ওটা আমি করেছি। কি করেছি? হাম কিয়া হ্যায়, হাম দুনিয়া কে সবসে বড়া आर्टिस्ट है, हम पिकासो से बड़ा है, लियोनार्दो दा विंची से बड़ा है, हम ही रविंद्रनाथ टैगोर है, हम ही विवेकानंद है। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ভালো, আনন্দ টানন্দ করবে না, ফুর্তি ফার্তা করবে না, এত পয়সা কি করবে না? অবৈধ পয়সা ইকুয়াল টু ফুর্তি ফার্তা, আনন্দ, মজা, নারী, মদ, জন্ম নিরোধক যন্ত্রপাতি পাওয়া গেছে, জিনিসপত্র জন্ম নিরোধক, মানে জন্মটা হয়ে না যায়। কারণ ছাত্রীরা প্রচুর থাকে, তো ওদের প্রেগনেন্ট হয়ে গেলে একটু প্রবলেম হয়। তো এটা বাবা ছেলে দুজন মিলে করছে। বাবা বলছে তুমি এক পোস্ত অবৈধতা করো, তারপর আমি এক পোস্ত করি। তুমি আসলে তোমাদের একটা ধারণা হয়ে গেছে, ওই একটা পাওয়া গেছে ল কলেজ, আর একটা পাওয়া গেছে সুরেন্দ্রনাথ কলেজ, লাইন ধরে আছে। পশ্চিমবঙ্গের সব কলেজ আছে বলছি না, সব স্কুলে আছে বলছি না, বিশ্ববিদ্যালয় বলছি না, কিন্তু অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় এটা হয়। একটা নিয়ে কেন তোমরা মিডিয়ার লোকের হয়েছে, এটা কি বলো তো? ওই একটা অভয়, আজ যেন কোনো কিছু। আমার কাছে 200 আছে। কটা অভয়ের গল্প আছে? 200টা আছে, 200টা, 200। এটা কাজী মাসুম আক্তার বলছে। হ্যাঁ, মাম্পি খাতুনকে 11-এর ছাত্রী, তাকে তার স্কুলের হোস্টেলে মেসে শিক্ষক নিজে করে ঝুলিয়ে দিয়েছে। তার বাবা রোজ ফোন করছে আমাকে, সে স্কুলের মধ্যে মারা গেছে, কিন্তু কোনো খবর আছে? সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে টাকাটা কি নেবো, টাইম পাইনি। এই যে 2 বস্তা টাকা পাওয়া গেছে, মানে 2টো ব্রিফকেস টাকা পাওয়া গেছে, এটা একটা খারাপ হলো। টাকাটা নিয়ে যা, কত সব সংগৃহীত টাকা উইপুয়া খেয়ে নিল, তোমাকে দিতে পারতো কিছু। টাকাটা নষ্ট করাটা গায়ে লাগে। এই যে আমাদের হোটেলে গিয়ে অনেকে দেখি অনেক টাকার মালপত্র অর্ডার দিয়ে মায়না নষ্ট করে, মায়া লাগে গো। কত লোকের পরিশ্রমে, ওদের তো আর পরিশ্রমের নয়। তো বাপ ছেলে মিলে ভালোই ফুর্তি করে। দেবাশিস কেমন আছে? দেবাশিস কি এখন লকআপে ঢুকেছে? আর ওই ল কলেজে ওই সুন্দর ছেলেটি, যার প্রধান পেশাই ছিল এসো নেতাও আর আমি তোমাকে, বাঙালি মেনে নিয়েছে এটা, বাঙালি এটা মেনে নিয়েছে। এই যে আমি আমি উদাহরণ, অজস্র উদাহরণ আছে। আমি বলছি, আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হ্যাঁ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমি আসার আগে খবর আছে, আমি নিজের চোখে দেখেছি গ্রাউন্ড ফ্লোরটা এলাকার লোক দখল করতো। 97 বছরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাউন্ড ফ্লোরটা এলাকার লোক দখল করে রেগুলার মদের আসর বসতো, স্কুলের মধ্যে মদের আসর। অন্য লোকাল ক্লাবের পুরনো আলমারিগুলো স্কুলে থাকে, সারাক্ষণ মাইক বাজে, এলাকার জনপ্রতিনিধিরা ঘুরে চলে যায়, মাইক বাজছে, বাজবে, পরীক্ষা চলছে, মাইক বাজছে। এবার সুরেন্দ্রনাথ কলেজে তো প্রিন্সিপাল একটা দুধেল গাই ছিল, প্রিন্সিপাল, তার মুখে কথাই, তার মেরুদণ্ড নেই। কাজী মাসুম আক্তারের অন্য জিনিস করে দেখাতে হবে। আমি এলাম, আসার পরে যত গুন্ডা বদমাস, যত ওই তোলাবাজ, স্কুলের দেয়ালের উপরে মুরগির দোকান, পোলট্রির মুরগি স্কুলের দেয়ালের উপরে, জানলা ফানলা বন্ধ করে দিয়ে, আর শাসক দলের পতাকা আর আলু বেগুন পটলের দোকান সব তুলে দিয়েছে। একদম গুন্ডা চলে এলো, জনপ্রতিনিধি চলে এলো, সব মেরে দেবে। মদের যারা মদ খায় তাদের মদ খা ঢুকিয়ে দিয়েছি, তালা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আসার পরে এই 3 বছর হয়ে গেল, টোটাল মাদকদের মাদলাই বন্ধ, ক্লাবের বিরুদ্ধে থানা এফআইআর, আর সমস্ত দুর্বৃত্তায়ন অপশাসন বন্ধ। আমিও তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে চাকরি করি, আর সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালও তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে চাকরি করে। এখানেও তো দেবাশিসের মতো লোকেরা তলায় মদ খেত,
কিন্তু কাজী মাসুম আক্তারের মতো লোক ছিল, চামড়া তুলে ছেড়ে তা দূর করে দিয়েছি, পুরো পগার পার, তৃণমূল আমলে পগার পার। এই সময় বলছি না কিন্তু, এই 28 দিনের গল্প নয়, 3 বছরের গল্প বলছি। আমাকে ঘিরে ধরে মারার চেষ্টা হয়েছিল, থানায় একটার পর একটা এফআইআর আছে। সে তো কতবার বেড়েছে, ও তো মারে, বন্দে মাতারম মারবে না, সব মাথা ফাতার কথা চলবে নাকি? দিয়েছে ভালো করে পিটিয়েছে। হ্যাঁ, বন্দে মাতারম বলবে, ওটা মেটিয়ে পড়েছে মিনি পাকিস্তান। মিনি পাকিস্তানের বটে বলবে কেন? ওটা তো ফিরাদ হাকিমদের জায়গা। সে মাথায় টুপি দিয়ে, তুমি এখন ইসলাম নিয়েছো? ইসলাম নাওনি? আমি কিন্তু বাবি হাকিমকে বলে দেবো, তোমাকে কোরআন তেলাওয়াত করে ইসলামে আনবে। তোমার এই হিন্দু নাম না? হিন্দুরা এখন, ইস কি দুর্ভাগা তুমি, শুভেন্দু অধিকারী কি দুর্ভাগা রে! এই হিন্দুরা মুখ্যমন্ত্রী হয়েছে না একটা, শুভেন্দু বলে একজন আছে মুখ্যমন্ত্রী হয়েছে, দুর্ভাগা হিন্দু। ও মোল্লা হয়নি কেন? ও দুর্ভাগা তো। আর ফিরাদ হাকিম এখন বিরাট সৌভাগ্যের বলি, ও সমস্ত মোল্লারা কি ভালো আছে, দিয়েছে ঢুকে একদম গরু খাওয়া ছুটি দিয়েছে, একদম বলছে গো পূজন করবো। গরু পশু, গাই পশু বলবি কেন? একজনের দেবতাকে তুই পশু বলবি? জীব বল, প্রাণী বল, পশু কি? পশু মানে জন্তু জানোয়ার বোঝায়, বলে গরুকে জাতীয় পশু করতে হবে, দিয়েছে যোগী ঠুকে ভালো করে। এখন ঘটনা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা অন্য জায়গায়, সেটা জাভেদ খান। জাভেদ খান বলছে কি, তার তো এখন অনেক চুরি চামড়ি আছে, বলছে 90টা প্রপার্টি তো কম হুয়া হ্যাঁ, और भी प्रॉपर्टी है हमारा बाप का। তোর বাপ চুরি করতো রে আজকাল, তোর বাপ চুরি করতো, তুই চুরি করতো, তোর ছেলে চুরি করে, তোর বাপকে ছাড়বি, এই কবরতে তুলে আনতো তোর বাপকে। বাপ তো কবরে চলে গেছে, কবরে তোলা যাবে না, তো হাড় হয়ে গেছে। জাভেদ খান বলছে বাপ আসে তো, ওই বাবা ও আফগানিস্তানের লোক, তো আমি যতটুকু শুনেছি আফগানিস্তানের লোক। ওর বাবা কাকে কাকে খুন খারাপি করে পয়সা জমি জায়গা করেছিল, কি ছিল তার, এত জমি তার হবে কেন? জাভেদকে বলছে 90টা প্রপার্টি, শুভেন্দু অধিকারী বলেছে 90টা প্রপার্টি আছে, বলছে কম হ্যাঁ আর ভি ज़्यादा है हमारा। আমার কাছে খবর আছে, শুভেন্দু অধিকারীকে বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এখন বলছে একটু বাইপাস ধরে একটু যাবেন সায়েন্সের দিকে, ডান দিকে যে ঝিলগুলো আছে দেখবেন অর্ধেক বুঝিয়ে দিয়েছে জাভেদ খান। ঝিল বোঝানো যায়, ঝিল বুঝিয়ে ওখানে বিভিন্ন হোটেল রিসর্ট সব তৈরি করেছে, করতে পারে। শুধু এই ইস্যুতে তো আজকেই জাভেদ খানের জেলে যাওয়া উচিত, আর ওগুলো ভেঙে দিয়ে কেটে ওর পয়সা কে নিয়ে ওইগুলোকে ছেঁচে কেটে মাটিগুলো তুলে ওগুলোকে আবার ঝিল করে দেওয়া উচিত। না আমি বলি, আরে অভিষেকে পরে যাবে, অভিষেক কথা কথা খালি অভিষেক, কি সুন্দর দেখতে, হ্যাঁ অভিষেকের কথা। বাঘ নিয়ে বেশি বকবি না কিন্তু, ও বাঘ কিন্তু বাংলার, ওর সাথে বেশি লোক যাবে। জাভেদ খানের কথা বলছি, জাভেদ খানকে দিদি নাকি বলেছিল ঈদের জোয়ার দিনে যে বিএড প্যারেড গ্রাউন্ডে যাবেন না, আপনি রেড রোডে নামাজ পড়ান। জাভেদ খান বলছে আমাকে কেন বলেছে জানেন? কে বলছে? জাভেদ খান নিজে বলছে মিডিয়াকে, চাইছিল যে আমি রেড রোডে নামাজ পড়তে যাই, তারপরে আরও মুসলমানরা যাবে, গুলি চালাবে, মুসলমান মরে যাবে, ও ডেড বডি নিয়ে ব্যবসা করবে। তো জাভেদ খান এই কথা তো 15 বছর ধরে কাজী মাসুম আক্তার বলে গেছে, তখন আপনি কোথায় ছিলেন? আপনি আমাকে খুন করবেন, আপনি আর আপনার ছেলে। এই মর্মে তিলতলা থানার ওসি আমার বাড়িতে এসেছিল, আমি আপনার ঝিল বোঝানো বন্ধ করে দিয়েছিলাম, আমি কাজী মাসুম আক্তার। 43/38 CNI রোড তফসিয়ার ঠিক অ্যাডজাসেন্ট যে ঝিলটা পেছনে আছে, সেই ঝিলটা বোঝানো বন্ধ করে দিয়েছিলাম। আপনার ছেলে কলকাতা কর্পোরেশনের পাম্প নিয়ে আর কলকাতা কর্পোরেশনের লরি নিয়ে একদিকে মাটি ফেলা আর পাম্পে জল তোলা, এই কাজ করার বিরুদ্ধে লড়াই করেছিল আমি একলা কাজী মাসুম আক্তার। সিপিএমের শতরূপরাও নয়, তারা পার্সোনালি নিয়ে নিচে করে যায় না, তারা চুপ ছিল। 100 বছর পুরনো ঝিল আমি 1.5 বছর টানা আটকে দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে চিঠি করে রিসিভ পেয়েছি, মুখ্যমন্ত্রী লিখিত করেছিল আমাকে তার দপ্তর, যে আমি দেখেছি, সব ভিডিও স্টিল পাঠিয়েছিলাম, আমি দেখেছি, অবগত হয়েছি, আমি দ্রুত অ্যাকশন নিচ্ছি। ফিরাদ হাকিমকে জানিয়েছিলাম, ফিরাদ হাকিমের কাছে গিয়েছিলাম, টেবিল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলাম, বলছে তিলতলা থানাকে তো বলে দিয়েছি, তিলতলা থানাকে, তো থানার খাড়ে মাথা আছে জাভেদ খানের বিরুদ্ধে কাজ করবে? থানা কি করলো? আমি 1.5 বছর আটকে দিয়েছিলাম এই অবৈধ নির্মাণ পর্ব, মৎস্য ডিপার্টমেন্টকে চিঠি করেছিলাম। জাভেদ খান কি করলো? এমন পরিস্থিতি তৈরি করলো যাতে আমি খুন হয়ে যাই। ওসি এলেন, তিলতলা থানার ওসি প্রায় বাড়িতে আসতেন, আমার স্ত্রীকে বোঝাতেন আপনার স্বামী, তখন পদ্মশ্রী পেয়ে গেছি আমি, তখন পদ্মশ্রী পাওয়া হয়ে গেছে, 2020 সালের কথা, পরের কথা বলছি। পশ্চিমবঙ্গ সরকার আমার শিক্ষাদান দিয়েছে, কিছু করেছিলাম নিশ্চয়ই। বললেন স্যার আপনার স্বামীর নিরাপত্তার প্রবলেম আছে, আপনি ঘর বেচে দিন। জানেন আমাকে ঘরটা বেচতে, কে কিনেছে জানেন ঘরটা? অবশ্যই বেচতে হয়েছে, জাভেদ খানের লোকজন আমার ঘর কিনেছে। এখনও ইলেকট্রিক বিলটা আমার নামে আসে, ক টাকা বিল আসে জানেন? 150 টাকা 100 টাকা, মানে কেউ থাকে না, শুধু কিনে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি এখন অন্যত্র বাড়ি কিনে বাঁধতে বাধ্য হয়েছি, না মরে যেতাম আমি। হ্যাঁ জাভেদ খান,
মরে যেতাম আমি না? আপনি সৎ লোক না? কি সৎ বলে, বাবা রে বাবা রে। কান ধরে উঠবস করুন, কাজী মাসুম আক্তারের পায়ের ধুলো নিন। আমি শুভেন্দু অধিকারীকে বলবো, এদেরকে কোনোভাবে অ্যাডজাস্ট করবেন না। ও আবার এখন মানে বাগি হচ্ছে, ও দিদি বিরুদ্ধে যাবে নাকি? তাহলে আপনি দিদির বিরুদ্ধে যে বাড়িতে কুত্তা পুষুন, আপনার বাড়িতে কুকুর পুষুন, মমতাময়ী মা বলে কুকুর পুষুন। সে তো আপনাকে বিপদগামী করছিল, মুসলমানদের বিপদগামী করছিল। আপনি তো বলছেন রেটুটা নামাজ পড়তে হবে, উদ্বুদ্ধ করছিল। দেখো, কম ভয়ঙ্কর জিনিস। শুধু এই ইস্যুতে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়। সরকারি নির্দেশিকা ভঙ্গ করে যাতে মুসলমানরা পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকারের গুলির সামনে পড়ে যায় বিহারি কাজ করার জন্য। ঈদের দিনে সেই কাজটা, সেই চক্রান্তটা দিদি করছিলেন। এই চক্রান্তটা 15 বছর ধরে হয়েছে। আর সেই চক্রান্তে জাভেদ খানের মতো, সুলতান আহমেদ এককালে মারা গেছে এখন, ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, গরুর কল্লা, এরা সব যুক্ত ছিল। এই তো পরিস্থিতি। আমি পরিষ্কার করে সুরেন্দ্রনাথ কলেজে যারা হয়ে করছে তাদের বলছি, আমার কাছে আসুন, আরো 300 কলেজে এরকম হচ্ছেই বলে দেবো। আছে মাতব্বর হয়েছে, একটু নারী নিয়ে ফুর্তি করবে না, একটু টাকা নিয়ে ফুর্তি করবে না, মদ খাবে না, একটা সুন্দর ঘর থাকবে না, ঠিক আছে তো, এরকম আরো আছে। আর সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল কি করছে? ও তো দুধের গায়ে প্রিন্সিপাল, মোল্লা মোল্লা। আর কাজী মানসুর মোল্লা। দেখুন দুটো মোল্লার মতো তফাৎ কোথায়। পার্থক্য ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। রীতমতো দেখছি না, আমি বাঙালি জাতিকে দেখছি কি পাল্টিখোর জাতি রে ভাই। সব জায়গায় পাল্টি হয়, এমন পাল্টি দেখিনি। মিডিয়াগুলোকে দেখো, যে মিডিয়াগুলো দিদির অনুপ্রাণিত ছিল, কেউ পাল্টি খেয়ে গেছে। এই জাতির কি হলো রে ভাই? আর রীতব্রত বলিহারি, ও রীতব্রত বলিহারি, আপনার আছে অনেক নারী, ও বলিহারি সিপিএম থেকে পেছনে লাত খেলো, পড়ে গেল ধাম করে তৃণমূলে। তৃণমূল ঠিক চোরদেরকে পছন্দ করে না, তাকে রাজ্যসভায় পাঠালো, তাকে শ্রমিক সংগঠনের মাথা করলো। এই কদিন আগে, 1 মাস আগে দিদি ছিল অনুপ্রেরণা, শ্রেষ্ঠ দিদি, শ্রেষ্ঠ। পুলিও পর্বিতে জিতেও গেল, কিন্তু দিদির দল জিতলো না, সরকার জিতলো না। সঙ্গে সঙ্গে বাকি দিদি খুব খারাপ, দিদি জাল করে। দিদি জাল করে জানতেন না? দিদি তো যা কিছু সব জাল, দিদি শাড়িটাও জাল, যেটা পরে থাকে, প্রতীকটাও জাল। একজন শিল্পী, তার নাম সোমনাথ, সে দাবি করেছে ওই ওই যে ঘাস ফুলের যে প্রতীক তার নিজের, সে আর্টিস্ট, সে এঁকেছিল। আর একে ওই আমাদের যে মন্ত্রী ছিল তৎকালীন, ওনার নাম হচ্ছে অজিত পাঁজা। অজিত পাঁজা থেকে চেয়েছিল এইগুলো দাও তো, দিদিকে দেখাবো, আমরা প্রতীক তৈরি করার কথা ভাবছি। সেই ঘাস ফুলের ওই আর্টটা, ওই ছবিটা, সেটা দিদিকে দেখে দিদি ওইটাকে জ্ঞান করে বললো ওটা আমি করেছি। কি করেছি? হাম কিয়া হ্যায়, হাম দুনিয়া কে সবসে বড়া আর্টিস্ট হ্যায়, হাম पिकासो से बड़ा है, लियोनार्दो दा विंची से बड़ा है, हम ही रविंद्रनाथ टैगोर है, हम ही विवेकानंद है, हम नेताजी सुभाष चंद्र बसु है। हम শিল্পীকে গুরুত্ব দেয়নি, সে কেঁদেছিল। তখন অজিত পাজা বলেছিল, কি বলবো বল ভাই, তোরটা হাইজ্যাক করে নিল, তুই যদি এখন বলিস ওটা আমার, দিদি তোকে বেড়ে দেবে। সে বেচারি এতদিন বলতে পারেনি, এখন দাবি করছে ওই ঘাস ফুলের প্রতীকটা, অর্থাৎ তৃণমূলের প্রতীকটাও জালি, ওটা অন্য লোকের। জয় বাংলাও জালি, ওটা বাংলাদেশের। মামাটি মানুষের সরকার, এটাও জালি, ওটা বাংলাদেশের। কখন জেলে যাবে ভাই এইসব আমাকে বলবে না। তিহার জেলে না, এই তিহার জেলে না, ওকে ধরে না মারে লোকে না। নিজেকে বাঘ বলার কি ছিল? বাঘেরা তো ওর বিরুদ্ধে মামলা করতে পারে। বাঘেরা হেলমেট পরে, ও তো হেলমেট পরে সোনারপুরে ঘুরছিল। টিমটা ভালো, পচা ডিম হলো না কেন? ভালো ডিম যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে আমি সোনারপুর থানায় এফআইআর করবো। আচ্ছা, ওই ডিমের মূল্য বেশি এই মুহূর্তে, না অভিষেকের মূল্য বেশি? ডিমের মূল্য বেশি। আবার জুতোগুলো ছুঁড়েছে, ওগুলো সব ভালো জুতো। আরে ছেঁড়া জুতো ছোট, ভালো জুতোর মূল্য অভিষেকের চেয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেক বেশি। এইভাবে যে জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমি ওদের বিরুদ্ধে এফআইআর করবো। আর একজন এফআইআর করবে, বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, বলছে আমি বাঘ, তো তুই হেলমেট মাথায় দিচ্ছি কেন? বাঘ হেলমেট বলে মাথায় ঘুরে ঘুরে বেড়ায়, বাঘ তো ওপেন যাবে, মাথা ফেটে যাবে, তবু তো বাঘ। বাঘ জাতিকে অসম্মান। এই তুমি একটা কাজ করে নেবো, বাঘরা তো একটু অবলা, তুমি ওদের পক্ষ থেকে একটা সোনারপুর থানাতে একটা এফআইআর করো না, বাঘেদের পক্ষ থেকে, যে হেলমেট পরেছে কেন? বাঘ করে দিয়ে হেলমেট পরে, তাহলে বাঘ বললি কেন? কান ধরে বস কর, তুই নিজেকে তাহলে বাঘ বলেছিস কেন? কান ধরে ওঠ বস, ওঠ বস। আচ্ছা, ওই স্বয়ংক্রিয় যন্ত্রটা কি চলছে শান্তিনিকেতন বিল্ডিংয়ে? আমি গতকালকে শান্তিনিকেতন গিয়েছিলাম, লোকের ভক্তি ভালোবাসা দেখলাম। শান্তিনিকেতনে একটা সবাই বক্তব্য রাখতে গিয়েছিলাম শান্তিনিকেতনে, কি ভালোবাসা, ভক্তি। আমি প্রাণিত, একজনকে হসপিটালে দেখতে গেছি, সে অসুস্থ, সে লাফিয়ে উঠেছে, স্যার দাদা আসছেন, দাদা প্রণাম করবে, ডাক্তার বারণ করছে, সে উঠে প্রণাম করছে আমাকে। দিস ইজ লাভ, এটাকে ভক্তি বলে। আর আপনার শান্তিনিকেতন, ওরে বাবা, যে যাচ্ছে তার আছে, নিয়ম আছে। তো
তোরা দল বেঁধে চোর চোর বলবি? সব শুনতে পাচ্ছে না তো কথা, ইকো হয়ে যাচ্ছে তো, ওই টিভি চ্যানেলের মতো হয়ে যাচ্ছে, প্যারালিসদের মতো। আরে সারিবদ্ধভাবে ওকে চোর চোর বল। 10 জন চোর বলে চলে গেল, আবার 10 জন এলো চোর বলে চলে গেল, সারাদিন ধরে একেবারে কন্টিনিউ চোর চোর চোর। এটা ভালো। এর নেতৃত্ব এই চোর ডিপার্টমেন্টে হেড করতে হবে নচিকেতাকে। সারাক্ষণ চোর চোর গান লিখবে, চোর চোর, ওনাকে লাঠিবেড়া করতে হবে আর কি। অনেক বড় বড় কথা বলেছে। ওই ডিপার্টমেন্টের চোর ডিপার্টমেন্টের হচ্ছে নচিকেতা। ফলে এই হলো অভিষেক, আর এই হলো কাজী মাসবাগদার তোমার সামনে যে বোমদের বসাচ্ছে। হ্যাঁ, সত্যমেব জয়তে, সত্য একদিন জিতবেই জিতবে। আজকে সত্য জিতছে, মিথ্যে পগার পার। এই অঙ্কটা কিন্তু বুঝতে হবে। ওরা কিন্তু খুব বুদ্ধিমান। আর নিজের নিজের জামা চুল, যে চুল ছিঁড়ে জানো তো, চুলটা কিন্তু ভালো পরিপেটি আছে। কত কি আর কি ছিঁড়বে আমি বলবো না, সেগুলো বলছি না। আচ্ছা, ওর ঘরে টাকা পয়সাগুলো ছিঁড়ে ফেলছেন তো। আবার এই সুরেন্দ্রনাথে যেমন উইপোকা ছিঁড়েছে, আবার ওই শান্তিনিকেতনে পরতে পরতে যে দুর্নীতি লুকিয়ে আছে, ওগুলো আবার নিজের হাতে ছিঁড়ছে না তো ঘরে বসে বসে। ওইটা কিন্তু নজরদারি করতে হবে। এবার তৃণমূলের যে লোকগুলো এটা করিয়েছে সোনারপুরে, কেন করবে না? কতদিন রাখছিল জানো? ওদের কাছ থেকে তোলা আদায় করে ওদেরকে টাকা দেয়নি। ওই তৃণমূলই, ওই আকাশ না কি নাম, তাদের কাছ থেকে অভিষেকরা তোলা আদায় করেছে এতদিন ধরে, মাল দেয়নি, রাখছিল। তো এতদিন পরে রাগটা পুষিয়ে নেবে না, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ওরা জানে এলাকাতে যা নোংরামি নষ্টমি করেছি, এ বিজেপি ছাড়বে না। এখন শ্রমিক ভট্টাচার্য বলেছে কারো গায়ে হাত দেওয়া যাবে না। এখন হাত দেয়নি বটে, কদিন পরেই বিজেপি ক্লান্ত হয়ে যাবে। 3 মাস 4 মাস পরে তখন হয়তো আমাদের গণপ্রতিনিধি এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে? সেই জন্য যাতে করে বিজেপির কাছে বার্তা দেওয়া যায় যে দেখো আমি অভিষেককে কত ক্রিয়া করি। তাই অভিষেক একটু মেরে দিয়েছে, একটু ডিম ছুঁড়ে দিয়েছে। ডিম ছুঁড়ে দিলে, মেরে দিলে কী হবে? জেলে যাবে। জেলে গেলে যখন বেরোবে, ওদের প্রবল ধারণা যে বিজেপির লোক ওদেরকে বিজেপিতে তখন নেবে, ধৌত পরিশুদ্ধ হয়ে গেছে না, জেলে গিয়ে ফুলের মালা দেবে, এমনটা দৃঢ় বিশ্বাস আছে বলে ওরা পরবর্তীকালে বিজেপিতে আসা যাতে ছাড়পত্র পায়, দরজায় ঢুকতে যাতে দেয়, তার জন্য অভিষেককে মেরে হাতের একটু তৃপ্তি, মনেরও তৃপ্তি, আর আগামীতে বেঁচে থাকারও তৃপ্তি, এই 3টি কারণে ওরা এই কম্মটি করেছে। আমাদের রাজ্যে তো চটি চাটার একটা হ্যাবিট আছে। তো চটি চাটা কী জিনিস এটা অভিষেকের চেয়ে ভালো কেউ জানে না। আমি অভিষেককে একটা প্রপোজাল দিচ্ছি, আম আর নিয়ে যাবেন না, আম প্রচুর হয়েছে, উত্তরী নিয়ে গেলে হবে না। দিদি এতবার গেছে, আর না মোদিজি না দয়ার শরীর, বড্ড দয়ার শরীর। মোদিজির পায়ের যে চপ্পলটা, চটিটা, কদিন ধরে দিল্লিতে গিয়ে লুকিয়ে লুকিয়ে দিদিকে সঙ্গে নিতে হবে, না ঢুকতে দেবেন ঘরে। চাটু চেটে 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 ক্ষয়ে টয়ে গেলে মোদিজির দয়ার শরীর যদি একটু ছেড়ে দেয়, এই একটাই মুক্তি। টুক করে কিন্তু দুবাই চলে যাবেন না, ওটা চুরির মাল। দুবাইও ছাড়মিন হবে। আমি কিন্তু শুভেন্দুবাবুকে বলে দিচ্ছি, দুবাইটা কিন্তু নজরে রাখুন, নজরে দুবাই। কি নাম? নজরে দুবাই। একটাই রাস্তা আছে, যদি মোদিজির পায়ের চপ্পলটা দীর্ঘদিন ধরে, একদিনে চাটলে হবে না, চেটে চেটে পরিষ্কার করার দায়িত্বটা পালন করে, ওই জিভ দিয়ে এলো, হলে হলে লকলকে জিভ আছে না, যে জিভ দিয়ে অনেক মালপত্র লোকের খেয়েছে, গরিবের রক্ত খেয়েছে, অসহায় শিক্ষকদের টাকার রক্ত খেয়েছে, কতজন মারা গেছে, কতগুলো ডেড বডি গেছে। আপনারা মনে রাখতে হবে, ও শুধু টাকা খায়নি, জীবন্ত মানুষ খেয়েছে, লাশ খেয়েছে, গোটা শিক্ষাকে খেয়েছে, গোটা স্বাস্থ্যকে খেয়েছে, গোটা স্বাস্থ্য। গতকালকে বোলপুরে সুপার স্পেশালিটি হসপিটাল গেছিলাম, সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে গিয়ে বলে সুপার স্পেশালিটি হসপিটাল, ইউরোলজিস্ট নেই, নিউরোলজিস্ট নেই, কোনো ডাক্তার নেই। এতদিন দিদি রায়তে চলেছে, সব বেড়ে দিয়েছে। গরিব লোকগুলো যাবে আর করে মরে যাবে, সব খেয়ে নিয়েছে। রোগীদের মাংসও খেয়েছে, সব খেয়েছে। এই এতগুলো খাওয়ার যে জীব, সেই জীবটাকে তো একটু মসৃণ করতে হবে। মসৃণ করার জন্য সবচেয়ে ভালো যে জায়গা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর পায়ের জুতোর তলাটা, ওটাকে চাটতে থাকুন, তাতে যদি বাঁচতে পারেন বাঁচবেন। একটাই রাস্তা, নতুবা তিহার জেলে গেলেও কিন্তু মার খেতে পারে, কারণ তিহার জেলে চোর ডাকাতে 1-2 খুন করেছে। আর অভিষেকরা কত 100 লক্ষ হত্যা করে তার ঠিক নেই। অভিষেক ভাই, আপনার কোনো রাস্তা নাই, মোদিজিদের পায়ের তলার চটি চাঁটা ছাড়া আপনার আর কোনো রাস্তা নাই। ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।